এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 106 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 106 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 9.2-এ বলা হয়েছে দশমিক ভগ্নাংশের আকার। দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা শুরুতে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো আমরা দশমিকের আকার তুলনা করি। আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে। আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে। অর্থাৎ এই দেখো, এখানে কিন্তু আমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, তাই না? এই যে রেখাটি অর্থাৎ যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, এটিকেই বলা হয় হচ্ছে সংখ্যা রেখা। দেখো, এর মাঝে মাঝে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এবং তার মাঝে দেখো আমরা কিন্তু কিছু অক্ষর দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এখানে বলা হয়েছে ক, এখানে খ, গ এবং ঘ। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এই যে ক, খ, গ এবং ঘ এইগুলো দ্বারা কোন কোন সংখ্যাকে নির্দেশ করছে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে কোন কোন সংখ্যাগুলো বসবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? দেখো, এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক। আচ্ছা দেখো, আমরা এটিকে কীভাবে করে নির্ণয় করতে পারি। আগে আমাদের কিন্তু এই সংখ্যা রেখাটি সম্পর্কে বুঝতে হবে। হ্যাঁ, দেখো, আমরা একদম শুরুতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0, তাই না? আবার এই পর্যন্ত এসে এখানে রয়েছে 1, তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে 3 এবং এইখানে রয়েছে 4। এখন দেখো, মজার বিষয়টি হচ্ছে আমরা এই 0 থেকে এই 1-এর মধ্যে কিন্তু দেখো ছোট ছোট অনেকগুলো দাগ দেখতে পাচ্ছি, তাই না? এইখানে যদি আমরা গণনা করি তাহলে আমরা দেখব এই 0 থেকে এই পর্যন্ত মোট 10টি দাগ রয়েছে। আবার এইখান থেকে এই পর্যন্ত আরও কিন্তু 10টি দাগ রয়েছে। আবার এইখান থেকে এই 3 পর্যন্ত এখানেও কিন্তু 10টি করে দাগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি একটু গণনা করি, দেখো এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7 8 9 10। দেখো, এই পর্যন্ত কিন্তু 10টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এখন এই শুরুতে এখানে এটিকে যদি বলা হয় 0, তাহলে আমরা কি এই পরের এই যে দাগটি এটিকে আমরা কি 1 বলতে পারি? না বন্ধুরা, 1 কিন্তু বলতে পারি না। কেন? কারণ দেখো, 1 তো এইখানে রয়েছে, তাই না? তাহলে আমরা এটিকেও যদি 1 বলি, আবার এটিকেও যদি 1 বলি, তাহলে তো আমাদের এটি মিলল না, তাই না? অঙ্কটা কিন্তু হলো না। 1 তো হবে এক জায়গাতে, তাই না? আচ্ছা, তাহলে এটিকে আমরা কি বলতে পারি? দেখো, এটি হচ্ছে কি এই 0 থেকে 1 পর্যন্ত 10টি ভাগ করা হয়েছে, 10 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? এটি হচ্ছে 2 ভাগ, এটি হচ্ছে 3 ভাগ। তাহলে এটি যেহেতু 10 ভাগের 1 ভাগ, তাহলে আমরা কি এটিকে এইভাবে করে লিখতে পারি? দেখো, আমরা যদি নিচে লিখলাম 10 এবং উপরে যদি লিখি 1, অর্থাৎ আমরা এখানে লিখলাম হচ্ছে 10-এর 1 মানে 10 ভাগের 1 ভাগ। এইভাবে করে কি আমরা লিখতে পারি না? আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এখন এই দেখো, এটি কিন্তু একটি সাধারণ ভগ্নাংশ হয়ে গেল, তাই না? 10-এর 1। তাহলে আমরা এই যে 2 নম্বর দাগটি এটিকে আমরা বলতে পারি 10-এর 2, এটিকে এই 3 নম্বর দাগটিকে আমরা বলতে পারি 10-এর 3, তাই না? এইভাবে করে কিন্তু আমরা এগুলোকে বলতে পারি। এখন এই যে 10-এর 1 আমরা দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, আমরা কিন্তু এর আগেও শিখেছিলাম যে এইরকম সাধারণ ভগ্নাংশকে কিভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাই না? আমরা জানি দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে কিন্তু শুরুতে লিখে দিতে হয়। উপরে রয়েছে 1, আমরা লিখে দিলাম ধরো 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা জানি নিচে 1-এর পরে যে কয়টি শূন্য থাকে সেই কয় সংখ্যার আগে দশমিক বসাতে হয়। যেমন দেখো, 1-এর পরে শূন্য রয়েছে কয়টি? একটি। তার মানে কিন্তু আমরা 1 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো, 1 সংখ্যার আগে মানে এইখানে যদি আমরা দশমিকটাকে বসিয়ে দিই, হ্যাঁ, তাহলেই কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কোনো সংখ্যা নেই। আমরা কিন্তু এর আগেও শিখেছি দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তখন এখানে একটি শূন্য দিতে হয়, তাই না? আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম। এখন হয়ে গেল 0.1। তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি 0.1। আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় দাগটি রয়েছে অর্থাৎ 2 নম্বর যে দাগটি রয়েছে এটিকে আমরা কি বলতে পারি? এটিকে কিন্তু আমরা বলতে পারি 0.2। 3 নম্বর দাগটিকে আমরা বলতে পারি 0.3। 4 নম্বর দাগটিকে আমরা বলতে পারি 0.4। তারপরে 5 নম্বর দাগটিকে আমরা বলতে পারি 0.5। দেখো, কত সহজ বিষয়টা, তাই না? আচ্ছা, তারপরে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এসে কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে 1-এর পরে আমরা এটিকে কি বলবো? এটিকে কি আমরা 2 বলবো? না, এটিকে কিন্তু আমরা 2 বলবো না, কারণ 2 তো এইখানে রয়েছে। তাহলে এটিকে আমরা কি বলবো? এটিকে কিন্তু আমরা বলবো হচ্ছে এবারে, দেখো আগে ছিল 0 এখানে, তাই না? যার কারণে আমরা এই প্রথম দাগটিকে বলেছি 0.1, তাই না? আচ্ছা, এবার যেহেতু এখানে 1 রয়েছে, এখন 1-এর পরে প্রথম দাগটিকে আমরা বলবো 1.1,
ঠিক আছে, যেহেতু এখানে প্রথমে 1 রয়েছে যার কারণে আমরা এইটিকে প্রথমটাকে বলবো হচ্ছে 1.1, তারপরেরটাকে আমরা 2 নাম্বারটাকে বলবো 1.2, 3 নাম্বারটাকে বলবো 1.3, 4 নাম্বারটাকে বলবো 1.4। এবার একই রকমভাবে দেখো এখানে যেহেতু 2 রয়েছে তাহলে 2 এর পরে যে প্রথম দাগটি রয়েছে এটিকে আমরা কি বলবো, আমরা বলবো 2.1, তাই না। 2 এর পরে 1 নাম্বার দাগকে আমরা বলবো 2.1, 2 এর পরে 2 নাম্বার দাগটিকে বলবো 2.2, তাই না। এবার একই রকমভাবে এই 3 এর পরে যে দাগটি প্রথমে রয়েছে সেটিকে আমরা বলবো 3.1, তারপরে বলবো হচ্ছে 3.2, তারপরে 3.3, তাই না। একই রকমভাবে 4 এর পরে যেটি প্রথম রয়েছে সেটিকে আমরা বলবো কত বলবো, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো 4.1, তারপরে 4.2, এইভাবে করে কিন্তু আমরা এইগুলোকে নির্ণয় করতে পারি, তাই না। কত সহজ। আচ্ছা তাহলে এই কতে আমরা যে দাগটি দেখতে পাচ্ছি, দেখো ক হচ্ছে শূন্যের পরে একদম প্রথম দাগ, তাহলে এটিকে আমরা বলতে পারি 0.1, তাই না। তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 0.1, 0.1। তারপরে এই খ এর সোজা যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা কি বলতে পারি, দেখো এটি কিন্তু রয়েছে 1 এর পরে কয় নাম্বার দাগ, এটি দেখো তো 1 এর পরে যদি আমরা গণনা করি এই 1 2 3 4 5 6 7, তার মানে 1 এর পরে কিন্তু 7 নাম্বার দাগ এটি, তাহলে এটিকে আমরা বলতে পারি 1.7, আমরা কিন্তু এটিকে বলতে পারি 1.7। এরপরে গতে আমরা দেখতে পাচ্ছি এই সোজা যে দাগটি রয়েছে এটি হচ্ছে 2 এর পরে, তাই না। 2 এর পরে কয় নাম্বার দাগ এটি, দেখো 1 নাম্বার 2 নাম্বার, 2 এর পরে 2 নাম্বার, তার মানে আমরা এটিকে বলতে পারি 2.2, তাই না। আমরা কিন্তু বলতে পারি 2.2। তারপরে দেখো এই যে ঘ হচ্ছে, দেখো ঘয়ের সোজা যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা কি বলতে পারি, ও যেহেতু 3 এর পরে রয়েছে, তাই না, তাহলে 3 এর পরে কয় নাম্বার দাগ ও দেখো তো 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6 7 8, তার মানে এটিকে আমরা বলতে পারি হচ্ছে 3.8, তাই না। আমরা বলতে পারি হচ্ছে 3.8। দেখো প্রত্যেকটি আমরা কিন্তু ঘর পূরণ করে ফেললাম, তাই না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন অক্ষর দ্বারা কোন সংখ্যাকে নির্দেশ করেছে তা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম, তাই না। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে এবারে কি লিখতে পারি বন্ধুরা, আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি কয়ের জন্য নির্দেশ করে। আমরা দেখতে পাচ্ছি ক রয়েছে কোথায়, ক রয়েছে কিন্তু শূন্যের পরে প্রথম দাগটি হচ্ছে ক, তাই না। তার মানে কিন্তু আমরা বলতে পারি কয়ের জন্য নির্দেশ করে 0.1। তারপরে ক্ষয়ের জন্য নির্দেশ করে কত, আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি খ রয়েছে 1 এর পরে 7 নাম্বার দাগ, তাই না। অর্থাৎ 1 এর পরে 7 নাম্বার দাগ রয়েছে খ, তাহলে আমরা এটিকে বলতে পারি ক্ষয়ের জন্য নির্দেশ করে 1.7। এরপরে গ এর জন্য নির্দেশ করে, গ রয়েছে কোথায়, গ রয়েছে হচ্ছে 2 এর পরে 2 নাম্বার দাগ, তাই না। তার মানে কিন্তু আমরা 2 এর পরে 2 নাম্বার, তার মানে আমরা বলতে পারি 2.2, তাই না। অর্থাৎ গ এর জন্য নির্দেশ করে 2.2 এবং ঘ এর জন্য নির্দেশ করে, ঘ রয়েছে কোথায়, ঘ রয়েছে 3 এর পরে 8 নাম্বার দাগ, তাই না। তাহলে 3 এর পরে 8 নাম্বার, তার মানে আমরা বলতে পারি 3.8। আমরা লিখলাম ঘ এর জন্য নির্দেশ করে 3.8। আশা করি সকলে তোমরা খুবই সহজে এটিকে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদের বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। অর্থাৎ এই নিচে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না। এই সংখ্যাগুলো উপরের সংখ্যা রেখায় প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এই উপরে যে সংখ্যা রেখাটি আমরা দেখতে পাচ্ছি এরকম একই রকম একটি সংখ্যা রেখা আমাদের প্রথমে তৈরি করতে হবে এবং সেই সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো আমাদের প্রকাশ করতে হবে, তাই না। অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু আমরা সেই সংখ্যা রেখার মধ্যে প্রকাশ করব। আচ্ছা দেখো এইটিও কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো। আমরা শুরুতে এরকম একটি সংখ্যা রেখা যদি অঙ্কন করি, দেখো বন্ধুরা আমরা কিন্তু শুরুতেই 2 নাম্বার দিয়ে এরকম একটি সংখ্যা রেখা তৈরি করে নেব, ঠিক আছে। অর্থাৎ আগের অঙ্কে আমরা যে সংখ্যা রেখাটি দেখেছি ঠিক একই রকমভাবেই আমাদের কিন্তু দেখে এরকম একটি সংখ্যা রেখা তৈরি করতে হবে। অর্থাৎ এই 0 থেকে 1 পর্যন্ত এই মাঝখানে কিন্তু আমরা 10টি দাগ দেব, আবার 1 থেকে 2 পর্যন্ত এখানেও কিন্তু 10টি দাগ থাকবে, এই 2 থেকে 3 পর্যন্ত এখানেও কিন্তু 10টি ভাগ থাকবে, তাই না। এইভাবে করে আমরা একটি সংখ্যা রেখা তৈরি করব। তারপর আমাদের এখন 2 নম্বরে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে দেখো আমাদের কিন্তু কিছু সংখ্যা দেওয়া রয়েছে, তাই না। এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু 2 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে, আমি তোমাদের জন্য আগে থেকেই এগুলো লিখে নিয়েছি। এই সংখ্যাগুলো আমাদের এই সংখ্যা রেখায় প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এখন এগুলোকে কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, দেখো শুরুতেই বলা হয়েছে 0.9। আচ্ছা তাহলে আমরা এই 0.9 আমরা কোথায় পাবো, দেখো আমাদের শুরুতে যেহেতু রয়েছে 0, তার মানে কিন্তু আমরা এই 0 থেকে লক্ষ্য করব, তাই না। 0 থেকে আমরা এবারে গণনা করতে করতে কোন পর্যন্ত যাব, 9 পর্যন্ত যাব। অর্থাৎ 0 থেকে কিন্তু 9 পর্যন্ত 9 নাম্বার যে দাগ রয়েছে সেই পর্যন্ত আমরা যাব, তাই না। দেখো এই 0-এর পর থেকে যদি আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9,
এই দেখো এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, মানে যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কি 0.9, তাই না? অর্থাৎ এটির মান হচ্ছে 0.9। তাহলে আমরা এইখানে এরকম একটি ধরো আমরা একটি তীরের মতো দিয়ে আমরা কিন্তু এখানে লিখতে পারি 0.9। তাহলে এই 0.9কে কিন্তু আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। দেখো কত সহজ এবং কত মজার অঙ্কগুলো, তাই না? এরপর বলা হয়েছে 0.5। তাহলে 0.5 কোথায় বসবে? প্রথমে রয়েছে 0, তার মানে আমরা এই শূন্যের ঘরে চলে যাব। শূন্যের ঘরে গিয়ে আমরা কত পর্যন্ত গণনা করব? এখানে রয়েছে 5, তার মানে 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 1 2 3 4 5, তার মানে এটি হচ্ছে কি, এটি হচ্ছে 0.5, তাই না? আমরা এখানে লিখে দেবো 0.5। এরপরে দেখো আমাদের বলা হয়েছে কি 2.6। তাহলে প্রথমে রয়েছে 2, তাহলে 2 এর ঘর কোথায়? এই যে দেখো 2 এর ঘর, 2 এর ঘরে আমরা চলে যাব। 2 এর পরে আমাদের বলা হয়েছে 2.6, তার মানে আমরা কিন্তু 2 এর পর থেকে গণনা করব হচ্ছে 6 পর্যন্ত, তাই না? দেখো যদি 6 পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5 6, এই দেখো এটি হচ্ছে কি, এটি কিন্তু 6 পর্যন্ত আমরা গণনা করে আমরা এই সংখ্যা পর্যন্ত অর্থাৎ এই দাগ পর্যন্ত পেয়েছি, তাই না? তাহলে এটিকে আমরা বলতে পারি 2.6। আমরা এখানে লিখে দেবো আমরা লিখে দেবো হচ্ছে 2.6। দেখো আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল এবং বলা হয়েছে 3.2। তাহলে আমাদের শুরুতে রয়েছে 3, তাহলে 3 এর ঘর কোথায়? দেখো 3 এর ঘর হচ্ছে এই যে, এখন বলা হয়েছে 3.2, তার মানে 3 এর পর থেকে কিন্তু আমরা 2 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 1 2, অর্থাৎ এইটিকে আমরা কিন্তু বলতে পারি 3.2, তাই না? তাহলে এটিকে আমরা বলতে পারি হচ্ছে 3.2। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকেই আমাদের কিন্তু এই সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবার আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 0.5 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত। আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে দেখো আমরা কিন্তু শুরুতে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে 0.5 1.8 এবং 3.3 এই সংখ্যাগুলো কতটি 0.1 নিয়ে গঠিত। অর্থাৎ এই যে এক একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যার ভিতরে কতটি করে 0.1 রয়েছে। অর্থাৎ এই প্রথমে যেমন দেখতে পাচ্ছি দেখো 0.5, তাই না? এই 0.5-এর মধ্যে কতগুলো 0.1 রয়েছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছি আমরা 1.8, এই 1.8-এর মধ্যে কতগুলো 0.1 রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি 3.3, তাহলে এই সংখ্যাটির মধ্যে কতগুলো 0.1 রয়েছে, এগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? বন্ধুরা আমরা কিন্তু খুবই সহজে এটিকে বের করতে পারি। কিভাবে করে? দেখো আমরা যদি এই প্রত্যেকটি সংখ্যাকে 0.1 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু খুব সহজেই আমরা পেয়ে যাব যে এই 0.5-এর মধ্যে কতটি 0.1 রয়েছে। আচ্ছা আমরা তো দশমিকের ভাগ এর আগেও শিখেছি, তাই না? আবারও যদি আমরা একটু এটিকে মনে করার চেষ্টা করি, দেখো আমরা এই 0.1 দ্বারা কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করব। তাহলে আমরা শুরুতে লিখব হচ্ছে 0.1 এবং এই 0.1 দ্বারা আমরা প্রথমে ভাগ করবো কাকে? 0.5কে, তাই না? 0.5 এটিকে আমরা শুরুতে ভাগ করব। আচ্ছা এখন যদি ভাগ করি, আমরা জানি এই যে ভাজকের যে স্থানটি, দেখো আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এই ভাজকের ঘরে কখনোই কিন্তু দশমিকটাকে মাঝখানে রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে আমরা শুরুতে কী করবো? একদম শেষে নিয়ে আসবো, ঠিক আছে? যখন আমরা এই শেষে দশমিকটাকে নিয়ে আসবো তখন কিন্তু এটি হয়ে যাবে একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তখন কিন্তু আর এটি দশমিক ভগ্নাংশে থাকবে না। আচ্ছা দেখো এই দশমিকটাকে যদি আমরা একদম ডান পাশে নিয়ে আসতে চাই, তাহলে কয়টি সংখ্যাকে টপকে ওর ডান পাশে আসতে হবে? এই মাঝখানে কিন্তু একটি সংখ্যা রয়েছে, তাই না? অর্থাৎ এক সংখ্যাকে টপকে ওর ডান পাশে চলে আসতে হবে। তাহলে এই দশমিকটি যদি এক সংখ্যাকে টপকে ডান পাশে আসে, তাহলে এই দশমিকটিও এক সংখ্যাকে টপকে ডান পাশে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই দশমিকটিকে আমরা এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, অর্থাৎ এক সংখ্যাকে টপকে ও চলে আসলো এই পাশে, এখন কিন্তু এইখানে দশমিক নেই। তাহলে এই দশমিকটিও চলে আসবে এই পাশে, তার মানে এখন এইখানেও কিন্তু আর দশমিক নেই। তাহলে এখানে হয়ে গেল 0.1, আর 0.1কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 1, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি 0 থাকে এই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? তাহলে এখানে হয়ে গেল শুধুমাত্র 1 এবং এখানে হয়ে গেল শুধুমাত্র 5, কারণ 5-এর আগেও ছিল 0, শুধু 0 থাকলে কিন্তু আমরা জানি সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা তার মানে এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 5। এখন 1 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 1 5, তাই না? আমরা কিন্তু 5 বার ভাগ করতে পারবো। আমরা এখানে লিখে দিলাম 5 এবং 5 1 হয় 5, আমরা এখানেও লিখে দিলাম 5। দেখো 5 থেকে 5 চলে গেলে থাকে 0, তার মানে আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু শুধুমাত্র 5।
তাই না? তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি 0.5 কতটি 0.1 নিয়ে গঠিত? আমরা বলতে পারি হচ্ছে 0.5 5টি 0.1 নিয়ে গঠিত। এবার একই রকমভাবে আমরা কিন্তু এই বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে নির্ণয় করব, ঠিক আছে? অর্থাৎ এই সংখ্যাগুলো কতটি 0.1 নিয়ে গঠিত। বন্ধুরা, এই অঙ্কটি আমরা কিন্তু আরও একটি সহজ নিয়মেও চাইলে সমাধান করতে পারি। সেটা হচ্ছে কীরকম? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 0.1, অর্থাৎ কতটি 0.1 নিয়ে গঠিত এই কথাটি বলা হয়েছে, তাই না? তাহলে এইখানে আমরা দেখব যে দশমিকের পরে কয়টি সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, তাই না? এখানেও যদি দশমিকের পরে একটি সংখ্যা থাকে, আবার এইখানেও যদি দশমিকের পরে একটি সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? এইখান থেকে এই দশমিকটাকে যদি উঠিয়ে দেই তাহলেই যে সংখ্যাটি আমরা পাবো এটি হচ্ছে আমাদের উত্তর। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে একটি সংখ্যা, আবার 0.5 এখানেও কিন্তু দশমিকের পরে একটি মাত্র সংখ্যা, তাই না? তাহলে এই দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে থাকে 0.5। 0.5কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 5, তাই না? তাহলে এই প্রথমটার উত্তর হচ্ছে শুধুমাত্র 5। আমরা কিন্তু একটু আগে পেয়েছি, দেখো, শুধুমাত্র 5। অর্থাৎ এই সংখ্যার মধ্যে কতটি 0.1 রয়েছে? 5টি 0.1 রয়েছে। আবার একই রকমভাবে দেখো, এখানেও আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি 1.8, এখানেও দেখতে পাচ্ছি আমরা দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, তাই না? যার কারণে আমরা কি করব? এই দশমিকটাকে এবার যদি উঠিয়ে দিই তাহলে এখানে রয়ে গেল কি? 1 এবং 8। 1 এবং 8কে কিন্তু আমরা একসঙ্গে বলতে পারি 18, তাই না? তাহলে এই 18 হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি এই 1.8 এর মধ্যে কতটি 0.1 রয়েছে? 18টি, ঠিক আছে? আবার একই রকমভাবে 3.3, এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, আবার এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, তাই না? যার কারণে আমরা এই দশমিকটাকে যদি উঠিয়ে দিই তাহলে 3 এবং 3 পাশাপাশি বসে কত হয়ে যায়? 33। তার মানে আমরা বুঝতে পারি 3.3 এই সংখ্যাটির মধ্যে 33টি 0.1 রয়েছে। দেখো কত সহজ। তাহলে আমরা 3 নাম্বার দিয়ে শুরুতে কি লিখতে পারি? আমরা কিন্তু 3 নাম্বার দিয়ে লিখতে পারি 0.5 সংখ্যাটি কতটি 0.1 নিয়ে গঠিত? আমরা পেয়েছি 5টি 0.1 নিয়ে গঠিত, তাই না? আমরা এখানে লিখে দেব 5। আমরা এখানে লিখে দেব 5টি 0.1 নিয়ে গঠিত। আচ্ছা, এরপরে বলা হয়েছে 1.8 সংখ্যাটি কতটি 0.1 নিয়ে গঠিত? আমি তোমাদেরকে একটু আগে যে নিয়মটি শিখিয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, যার কারণে আমরা কি করব? এই দশমিকটাকে এবারে উঠিয়ে দিব। তাহলে 1 এবং 8 এই দুটি সংখ্যা মিলে হয়ে গেল 18, তাই না? তাহলে আমরা বলতে পারি 1.8 সংখ্যাটি 18টি 0.1 নিয়ে গঠিত। এরপরে দেখো, এখানে বলা হয়েছে 3.3, এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, যার কারণে আমরা কি করব? এই দশমিকটাকে উঠিয়ে দেব। তাহলে 3 এবং 3 এই দুটি একসঙ্গে মিলে এবার হয়ে গেল 33। তার মানে আমরা বলতে পারি 3.3 সংখ্যাটি 33টি 0.1 নিয়ে গঠিত। দেখো, এটিকেও আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এবারে আমরা যদি আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা দেখো, এখানে আমরা কিন্তু কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে ক নম্বরে বলা হয়েছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লেখি। আচ্ছা, বলা হয়েছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, তার মানে কি বোঝায়? 25টি 0.1কে যদি আমরা একসঙ্গে করি তাহলে যে সংখ্যাটি হবে সেটি কত, তাই না? সেই সংখ্যাটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা এই 25কে যদি 0.1 দ্বারা গুণ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে এই দুটি দ্বারা। বন্ধুরা, এবার যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো, আমরা নিচে কিন্তু কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে ক নম্বরে বলা হয়েছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। আচ্ছা, এটি তো খুবই সহজ একটি অঙ্ক, তাই না? আমাদের বলা হয়েছে 25টি 0.1 যদি আমরা 1 করি, অর্থাৎ 25টি 0.1 দ্বারা যে সংখ্যাটি গঠিত হয় সেই সংখ্যাটি আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা এই 25কে যদি 0.1 দ্বারা গুণ করি তাহলেই তো পেয়ে যাব যে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি কত, তাই না? আমরা এবারে এই দুটিকে আলাদাভাবে চলো একটু গুণ করে দেখি। আমরা যদি 25কে যদি আমরা গুণ করি 0.1 দ্বারা, দেখো আমরা প্রথমে কি করব? এই দশমিক দেখে কিন্তু আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, আমরা এটিকে এখন মনে মনে ধরে নেব যে এখানে দশমিকটা নেই। হ্যাঁ, তাহলে আমরা যে সিস্টেমে গুণ করতাম আমরা কিন্তু ঠিক একই রকম নিয়মেই গুণ করব। প্রথমে 1 দ্বারা এই দুটিকে গুণ করব, হ্যাঁ,
তারপরে শূন্য দ্বারা আমরা এই দুটিকেই গুণ করব। আচ্ছা, এক দ্বারা প্রথমে যদি দুটিকে গুণ করি, এক দ্বারা 5কে গুণ করলে হয় 5 একে 5, লিখে দিলাম 5। এক দ্বারা 2কে গুণ করলে হয় 2 একে 2, লিখে দিলাম 2। এবার আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন এই শূন্য দ্বারা যদি এই দুটিকেই গুণ করি, শূন্য দ্বারা 5কে গুণ করলে হয় 5 শূন্য গুণে 0, লিখে দিলাম 0। শূন্য দ্বারা 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, কারণ আমরা জানি শূন্য দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু আমাদের শূন্যই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব, এই দুটিকে যোগ করব। দেখো 5 এবং 0কে যোগ করলে হয় 5, লিখে দিলাম 5। 2 এবং 0কে যোগ করলে হয় 2, লিখে দিলাম 2। শূন্যকে দেখো উপরে রয়েছে কিছু নেই, তার মানে কিন্তু শূন্য। 0 এবং 0কে যোগ করলে কিন্তু শূন্যই হয়। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, কারণ এই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এখানে এসে দশমিকটাকে বসাবো। আমরা দশমিক কোথায় বসাবো? আমরা দেখব যে উল্টো দিক থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে কিন্তু দশমিক এখানে রয়েছে, তার মানে কিন্তু আমরা এখানেও উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে অর্থাৎ এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 2.5, তাই না? আমরা গুণ করে পাচ্ছি 2.5। তার মানে এই ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 2.5, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি হলো 2.5। ঠিক আছে, এটির উত্তর হচ্ছে আমাদের 2.5। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে লিখে দেবো 2.5। এরপরে 2 নম্বরে কি বলা হয়েছে, 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। তার মানে 1 নাম্বার অর্থাৎ ক নাম্বার অঙ্কের মতো কিন্তু একই রকম এই অঙ্কটা, তাই না? আমরা এর আগে কি করেছিলাম, 20 দ্বারা 0.1কে গুণ করেছি, 25 দ্বারা গুণ করেছি। এবারে কিন্তু আমরা 20 দ্বারা গুণ করব। 20 দ্বারা যদি 0.1কে গুণ করি তাহলে এই উত্তরটাকে আমরা পেয়ে যাব। দেখো আমরা যদি গুণ করি, আমরা এবারে 20 দ্বারা যদি 0.1কে গুণ করি, দেখো আমরা প্রথমে 1 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 শূন্য গুণে 0, লিখে দিলাম 0। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 একে 2, লিখে দিলাম 2। এবার নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন 0 দ্বারা যদি দুটিকে গুণ করি, 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 শূন্য গুণে 0, 0 দ্বারা 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে আবারও 0, তাই না? আমাদের গুণ করা হয়ে গেল। এবারে এই দুটিকে যদি যোগ করে দেই, দেখো 0 0 যোগ করলে হয় 0, 2 এবং 0কে যোগ করলে হয় 2, শূন্যের শূন্যই কিন্তু এখানে থেকে যায়। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, এই জন্য আমরা কিন্তু শূন্যটাকে লিখবো না, তাই না? এখন আমরা এখানে দশমিক বসাবো কোথায়? দেখো আমরা দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে এখানে আমরা 1 সংখ্যার আগে অর্থাৎ এই জায়গাতে কিন্তু দশমিক বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 2.0, তাই না? তাহলে আমরা এখানে বুঝতে পারি 20টি, আমরা কিন্তু উত্তর দিয়ে খ নাম্বার দিয়ে কীভাবে লিখবো, খ নাম্বার দিয়ে লিখবো 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি হলো, আমরা হলো লিখে তারপরে লিখবো হচ্ছে 2.0। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এই কথাটিকে লিখবো। হ্যাঁ, আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কতটি 0.1 মিলে 3.2 হয়। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু দেখো একটু ব্যতিক্রম, মানে একটু আলাদা, তাই না? এখানে বলা হয়েছে কতটি 0.1 মিলে 3.2 হয়। আচ্ছা, আমাদের যদি এইভাবে করে বলা হতো যে কতটি 2 মিলে 6 হয়, হ্যাঁ, আমাদের যদি এইভাবে করে প্রশ্নটি করা হতো তাহলে আমরা কি করতাম? আমরা তো নিশ্চয়ই এই 2 দ্বারা 6কে ভাগ করতাম, তাই না? তাহলে পেয়ে যেতাম যে এই 6-এর মধ্যে কতটি 2 রয়েছে, তাই না? আচ্ছা, ঠিক একই রকমভাবেই, হ্যাঁ, এখানে যেহেতু একটু দশমিক রয়েছে এই জন্য আমাদের কাছে কঠিন মনে হতে পারে, তবে এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ। আমাদের বলা হয়েছে কতটি 0.1 মিলে 3.2 হয়। তাহলে আমরা এবার কি করব, এই 0.1 দ্বারা ভাগ করব হচ্ছে 3.2, তাহলেই পেয়ে যাব যে এই 3.2 এর ভিতরে কতগুলো 0.1 রয়েছে, অথবা আমরা বলতে পারি কতটি 0.1 মিলে 3.2 হয়, তাই না? তাহলে এই সংখ্যা দ্বারা যদি 3.2কে আমরা ভাগ করি, দেখো একটু আলাদা জায়গাতে যদি আমরা ভাগ করি, আমরা প্রথমে লিখবো হচ্ছে 0.1, হ্যাঁ, এবং আমরা কাকে ভাগ করব, 3.2কে, তাই না? আমরা লিখবো হচ্ছে 3.2। এবার যদি ভাগ করি, দেখো আমি একটু আগে তোমাদেরকে কিন্তু ভাগ করে দেখিয়েছি দশমিকের, তাই না? আমরা জানি ভাগের ক্ষেত্রে এই যে ভাজকের ঘর, এখানে কিন্তু কখনোই দশমিকটাকে রাখা যায় না, তাই না? এবার আমরা কি করব, দেখো এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবে। তাহলে এই দশমিক যদি এই পাশে চলে আসে তাহলে কয়টি সংখ্যাকে টপকে আসবে, একটি সংখ্যাকে, যার কারণে এই দশমিকটাও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। তাহলে এটি চলে গেল এই পাশে, হ্যাঁ, এখন কিন্তু এখানে দশমিক নেই, তাহলে এই দশমিকও চলে গেল এই পাশে, মানে ডান পাশে চলে গেল। এখন এখানেও দশমিক নেই, তাহলে এখানে হয়ে গেল 0.1। তাহলে এই 0.1কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 1,
কারণ এই আগের যে শূন্য এটার তো কোনো দাম নেই, তাই না? তাহলে আমরা এটিকে বলতে পারি 1। এবং এখানে দেখো এখন কিন্তু 3 এবং 2 একসাথে হয়ে গেল কিন্তু 32। তার মানে আমরা এখন 1 দ্বারা যদি 32কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 32 একে 32, আমরা কিন্তু 32 বারই ভাগ করতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পাবো হচ্ছে 32 এবং 32 একে হয় 32, আমরা নিচেও লিখে দিলাম 32। দেখো 32 থেকে 32 চলে গেলে থাকে 0, আমাদের উত্তর হচ্ছে 32। তার মানে আমরা এটি দ্বারা বুঝতে পারি 32টি 0.1 মিলে 3.2 হয়। ঠিক আছে, আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। আমরা গ নাম্বার দিয়ে লিখব 32টি 0.1 মিলে 3.2 হয়। ঠিক আছে, আমরা এখানে কিন্তু লিখে দিলাম। দেখো আমি সংক্ষেপে তোমাদেরকে লিখে দিলাম 32টি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে ঘ নাম্বারে বলা হয়েছে কতটি 1 এবং 0.1 মিলে 3.2 হয়। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে 3.2, হ্যাঁ, এর মধ্যে কতটি 1 রয়েছে এবং কতটি 0.1 রয়েছে। ঠিক আছে, কতটি 1 এবং কতটি 0.1 মিলে 3.2 হয়, এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমাদের কিন্তু এটি নিয়েও টেনশন করার কিচ্ছু নেই, এটি কিন্তু আরও সহজ। আমাদের যেহেতু এখানে 1 বলা হয়েছে, 1কে যদি আমরা ভাগ করি, দেখো 1 দ্বারা যদি প্রথমে আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, 1 দ্বারা যদি আমরা প্রথমে 3.2কে ভাগ করি, হ্যাঁ, আমরা কি করব? এই 1 দ্বারা প্রথমে দশমিকের আগের সংখ্যাকে ভাগ করব, কারণ এই 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং দশমিকের আগে যে 3 রয়েছে এটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে দশমিকের পরের সংখ্যাটাকে আমরা ভাগ করব না, আমরা কিন্তু আগের সংখ্যাটুকুকে ভাগ করব। 1 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 একে 3, 3 বার ভাগ করা যায়। এখন 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। এরপরে দেখো এই যে দশমিক রয়েছে, দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এই 2টাকেও আমরা কিন্তু এখানে নামিয়ে দিলাম। তাহলে এখানে রইল কি? এখানে কিন্তু আমরা পাচ্ছি 0.2, তাই না? তাহলে 1 দ্বারা যখন আমরা এটিকে ভাগ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 3 এবং এরপরে কিন্তু আরও অবশিষ্ট থেকে যায় 0.2। এখন এই জায়গায় কিন্তু আরও একটি সংখ্যার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কত? 0.1। তাহলে 0.1 এবং এর সাথে যদি আরও একটি 0.1 আমরা যোগ করি, তাহলে 0.1 এবং আরও একটি 0.1 মিলে কিন্তু হয়ে যায় 0.2, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে যায়, তাই না? অর্থাৎ দেখো আমরা এই 0.2কে এই যে 0.1 এটি দ্বারা কয়বার ভাগ করতে পারি? 2 বার ভাগ করতে পারি, তাই না? দেখো এটিকে কিন্তু আমরা 0.1 দ্বারা ভাগ করতে পারি কয়বার? 2 বার কিন্তু ভাগ করতে পারি, তাই না? 2 বার 0.1কে গুণ করলে হয় 0.2, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3। প্রথমে 1 দ্বারা যদি আমরা এটিকে ভাগ করি তাহলে প্রথমে আমরা পাচ্ছি 3, অর্থাৎ এই 3.2 বানাতে, অর্থাৎ এই 3.2 এর ভিতরে 3টি রয়েছে 1, এই 1 রয়েছে কতটি? 1 রয়েছে কিন্তু 3টি, এবং এই যে 0.1, এই 0.1 রয়েছে কতটি? 2টি। আবারও বোঝার চেষ্টা করো, এই সংখ্যাটির ভিতরে 1 রয়েছে 3টি এবং 0.1 রয়েছে 2টি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? আমরা ঘ নাম্বার দিয়ে লিখব 3টি 1 এবং কতটি 0.1? 2টি 0.1 মিলে 3.2 হয়। আবারও বোঝার চেষ্টা করো, আমি আবারও বলছি, আমরা লিখব 3টি 1 এবং 2টি 0.1 মিলে 3.2 হয়। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো 5 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2 এর 1 বা 1.3 এই দুটির মধ্যে কোনটি বড়? দেখো আমরা কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়। আমরা এই বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দশমিকের আগে যে সংখ্যাগুলো সেইগুলোকে লক্ষ্য করব। দশমিকের আগের সংখ্যা দেখলেই কিন্তু আমরা খুবই সহজেই বুঝতে পারবো কোনটি ছোট এবং কোনটি বড়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে 2, এখানে দশমিকের আগে রয়েছে 1, তাহলে 1 বড় নাকি 2 বড়? অবশ্যই 2 বড়। তার মানে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটি বড়। ঠিক আছে, তাহলে এই দুটির মধ্যে কোনটি বড়? আমরা কিন্তু লিখব 2.1 বড়, তাই না? আমরা লিখব 2.1 বড়। ঠিক আছে, দেখো আমরা কিন্তু খুব সহজেই এটিকে নির্ণয় করে ফেললাম। এবারে যদি আর একটু নিচে চলে যাই, দেখো এই যে 2.1 এবং 1.3 এটি কিভাবে করে আমরা সমাধান করলাম, বা এই 2.1কে যে আমরা বড় বানিয়েছি এটি কিভাবে করে বানালাম এই বিষয়টি কিন্তু এখানে আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা এবার যদি একটু নিচে, অর্থাৎ একদম নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কোনটি বড়। হ্যাঁ,
ছোট বা বড় দ্বারা প্রকাশ করো। অর্থাৎ এই যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট চিহ্ন, বড় চিহ্ন, এই চিহ্ন দ্বারা আমরা এবারে প্রকাশ করব যে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট। আচ্ছা, এই ছোট বড় কিন্তু অনেক সময় আমরা মিলিয়ে ফেলি, তাই না? এই চিহ্নগুলোকে আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি যে কোন চিহ্নটা কোন দিকে বসবে। আমরা ছোট বড় নির্ণয় ঠিকই করতে পারলাম, কিন্তু বুঝি না অনেক সময় যে কোন চিহ্নটা বসাবো। হ্যাঁ, দেখো এটিকে বোঝার জন্য কিন্তু আমি তোমাদের এর আগেও একটি সুন্দর টেকনিক শিখিয়েছি, তাই না? দেখো এই চিহ্নটাকে আমরা কিন্তু একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? দেখো এই চিহ্নটা কিন্তু দেখতে এরকম এরকম অনেকটা, তাই না? অর্থাৎ এটি কিন্তু দেখতে অনেকটা মুখের মতো, তাই না? এই মুখটা দেখো এই পাশে কিন্তু হা করে আছে, তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড়। ঠিক আছে, আমরা সবসময় বুঝে নেব এই মুখটি যে পাশে হা করে থাকবে। যেমন দেখো এই মুখটি কিন্তু এখন এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। আবার এই মুখটি এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। এখন এইভাবে করে কিন্তু আমরা এই মাঝখানে এই চিহ্নগুলোকে বসাবো। আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি 2.4, আমরা মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং এই পাশে বলা হয়েছে 1.8। এখন কোনটি বড় আমরা কিভাবে করে নির্ণয় করব? আমি বলেছি কি, আমি তোমাদের বলেছি দশমিকের আগের সংখ্যাটিকে আমরা কিন্তু লক্ষ্য করব, তাই না? এখানে দশমিকের আগে রয়েছে 1, এখানে দশমিকের আগে রয়েছে 2, তাহলে 2 বড় নাকি 1 বড়? অবশ্যই 2 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি বড় হবে। এখন আমরা এই যে দুটি চিহ্ন এর মধ্যে কোনটাকে বসাবো? যেহেতু এই সংখ্যাটি বড়, তার মানে আমরা এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ এইভাবে করে কিন্তু আমরা এই প্রতীকটিকে অঙ্কন করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে, এই পাশে বলা হয়েছে শুধুমাত্র 3, এই পাশে বলা হয়েছে 0.8। তাহলে এই দুটির মধ্যে কোনটি বড়? দেখো এখানে কিন্তু আমরা শুধুমাত্র 3 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো দশমিক দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমরা কিভাবে করে বুঝবো কোনটি বড়? দেখো যদি কোনো দশমিক না থাকে তাহলে আমরা ধরে নেব কি, এই যে পূর্ণ সংখ্যা 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার পাশে একটি দশমিক রয়েছে। ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে। তাহলে দেখো দশমিকের আগে রয়েছে এখানে 3, এখানে দশমিকের আগে রয়েছে 0, 0 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই সংখ্যাটি বড় হবে। আমরা কি করব? মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো। আমাদের সমাধান করা হয়ে গেল। এরপর 3 নম্বরে বলা হয়েছে 7.1, এই পাশে বলা হয়েছে 6.8। এখন আমরা যদি দশমিকের আগের সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে আগে রয়েছে 7, এখানে দশমিকের আগে রয়েছে 6। এখন 6 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়, তার মানে আমরা কি করব? ওর দিকে হা করিয়ে রাখবো। হ্যাঁ, আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপর 4 নম্বরে বলা হয়েছে 0, এই পাশে বলা হয়েছে 0.1। আচ্ছা, আমরা জানি এখানে যেহেতু কোনো আমরা দশমিক দেখতে পাচ্ছি না, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই শূন্যের পাশে একটি দশমিক রয়েছে, তাই না? তাহলে এই দশমিকের আগে এখানেও রয়েছে 0, আবার দশমিকের আগে এইখানেও রয়েছে 0। এখন দুই পাশে যেহেতু 0 0 রয়েছে, এখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি বড় হবে বা কোনটি ছোট হবে, তাই না? আমাদের কিন্তু এবারে কোনো টেনশনের কিছু নেই। এবারে আমরা দশমিকের পরের সংখ্যাটি লক্ষ্য করব। দেখো এই পাশে কিন্তু দশমিকের পরে কিছু নেই মানে তো আমরা এখানে একটি 0 ধরে নিতে পারি। তাহলে এখানে দশমিকের পরে রয়েছে 0, এখানে রয়েছে 1। এখন 0 বড় নাকি 1 বড়? অবশ্যই কিন্তু 1 বড়, তাই না? তার মানে আমরা এবারে কি করব? এই পাশে অর্থাৎ ওর দিকে কিন্তু হা করিয়ে রাখবো আমরা এই মুখটিকে, তাই না? আমরা এইভাবে করে এই চিত্রটি অঙ্কন করব। দেখো আমরা কিন্তু খুবই সহজে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।